এই যে অবমূল্যায়ন করি, অবমূল্যায়ন সেটা কোন সিস্টেমে করি বা কি প্রসেস অ্যাপ্লাই করে করি সেটা আমাদেরকে এবার জানতে হবে। আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বিনিময় হার। কি বলবো? বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট, এই যে এক্সচেঞ্জ রেট, এই ধারণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্সচেঞ্জ কথাটা তোমরা প্রথম কোথায় শুনেছো বলো তো? এক্সচেঞ্জ করছি, তা ছেঁড়া নোট এক্সচেঞ্জ করছি, তার মানে একটা নোটের জায়গায় আরেকটা নোট। ঠিক সেই রকম বিনিময় হার বা এক্সচেঞ্জ কথাটা আসছে মূলত এক দেশের সঙ্গে অন্য দেশে টাকাটাকে রূপান্তরিত করার ক্ষেত্রে। অর্থাৎ এক দেশের মুদ্রাকে যে হারে আমরা অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করতে পারি তাকেই আমরা বলবো কি? বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। তাহলে কি বললাম? এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় যে হারে, এই যে হারে কথাটা, হারে মানে একে কত, হার মানে কি? একে কত। মানে ধরা যাক $1 সমান 80 টাকা, তাহলে এই $1 80/1 এইটা হবে আমেরিকার সঙ্গে আমার বিনিময় হার। অর্থাৎ একে কত, আমি ধরা যাক $5 সমান 400 টাকা, তাহলে একে কত? দেখো সেই 400/5 মানে 80/1। অর্থাৎ যে হারে পরিবর্তন করতে পারছি, যতই থাক না কেন তাকে একে নিয়ে এলে কত হবে সেটাকেই আমরা বলবো বিনিময় হার। অর্থাৎ এক দেশের মুদ্রাকে আরেক দেশের মুদ্রায় রূপান্তরিত করা হয় যে হারে, তাকেই আমরা বলবো বিনিময়। যে হার, এই কথাটা যেন মনে থাকে। এইবার বলছে এই বিনিময় হার কি এক রকমের বা একটাই পদ্ধতি আছে? না, বিনিময় হার দু ধরনের। একটাকে বলছে স্থির বিনিময় হার, আর একটাকে বলছি পরিবর্তনশীল বিনিময় হার। পরিবর্তনশীল বিনিময় হার। তাহলে কথা হচ্ছে এই স্থির বিনিময় হারটা কি আর পরিবর্তনশীল বিনিময় হারটা কি? স্থির বিনিময় হার, স্থির মানে কি? একটা জায়গায় আমি বেঁধে দিচ্ছি, তাকে কোনো জায়গায় নড়তে চড়তে দিচ্ছি না। যেমন আমরা বাঁধ দিয়ে কি জল আটকে দিই, সেই রকম বিনিময় হারটাও একটা জায়গায় আমি বেঁধে দিচ্ছি, তাকে আমি না ওপরে উঠতে দিচ্ছি না নিচে নামতে দিচ্ছি। সেই ধরনের বিনিময় হারকে বলবো স্থির বিনিময়। অর্থাৎ যে বিনিময় হারে এক দেশের মুদ্রাকে আরেক দেশের মুদ্রায় পরিবর্তনের হার আমি বেঁধে দেই, সেই বিনিময় হারটাকেই বলবো স্থির বিনিময় হার। কিন্তু বর্তমান দিনে এই স্থির বিনিময় হার ধারণাটা খুব একটা নেই। এটা কখন ছিল? না, যখন আন্তর্জাতিক বাণিজ্য ছিল না বা কম পরিমাণে ছিল, তখন কিন্তু এই স্থির বিনিময় হার ব্যবস্থাটা চলতো। কিন্তু বর্তমানে এই স্থির বিনিময় হার ব্যবস্থাটা খুব একটা সচল নয়। ওই 5 পয়সা 10 পয়সা 20 পয়সার মতো অবস্থাও, মানে অচল। কীরকম? আমি একটা উদাহরণ দিই। সাপোজ $1 সমান ধরা যাক 60 টাকা। যে পরিস্থিতিই আসুক না কেন $1 সমান 60 টাকাই থাকবে। তাহলে এই ধরনের বিনিময় হারকে আমি বলবো স্থির বিনিময় হার। এখানে কি ঘটে, কি সুবিধা? না, এই যে স্থির বিনিময় হারের কথা আমরা বলছি সেখানে হচ্ছে কি না, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি হতে পারে না, অনিশ্চয়তা যেটা থাকে, অর্থাৎ যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগের ক্ষেত্রে কি না একটা অনিশ্চয়তা আসে যদি আমরা এই পরিবর্তনশীল বিনিময় হারের ক্ষেত্রে ভাবি। অর্থাৎ আজ ধরো $1 সমান 80 টাকা চলছে, কাল আবার $1 সমান হয়তো 75 টাকা হলো, তারপরের দিন 90 টাকা হলো। অর্থাৎ তুমি বলবে স্যার 75 টাকা হলো 90 টাকা হলো তাতে বিনিয়োগকারীর কি যায় আসে, বা যে উৎপাদন করছে তার কি যায় আসে? উৎপাদক যে উৎপাদন করেছে একটা দামে, সে কালকে যখন বিদেশে বিক্রি করতে যাবে সে 80 টাকা ভেবে তার দাম ঠিক করেছিল বা তার দামের সাপেক্ষে 80 টাকা ঠিক ছিল, হঠাৎ 75 টাকা হয়ে গেল, তাহলে তার লস হয়ে যাবে। আবার পরের দিন 90 টাকা, 80 টাকায় বিক্রি করবে ভেবেছিল, 90 টাকা চটকা লাভ হয়ে যাবে। অর্থাৎ একটা অনিশ্চয়তায় থাকে যে কালকে কি হবে। তাহলে সেইটা কিন্তু এই স্থির বিনিময় হারের ক্ষেত্রে থাকে না। স্থির বিনিময় হারের ক্ষেত্রে কি, সে জানে যে আমি এইটা পাবো। অর্থাৎ বিনিয়োগকারীরা কতটা লাভ পাবে সেটা আগে থেকেই তার ধারণা থাকে।
বা যে উৎপাদক বিক্রি করবে তার আগে থেকেই একটা ধারণা থাকে যে আমি এই টাকাটা ফেরত পাবো। 2, ঝুঁকির পরিমাণ কম, অর্থাৎ এইখানে দেখো রিস্ক কম, কারণ আমি জানি যে $1 সমান 60 টাকা, 1000 চেষ্টা করেও আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি আগে থেকেই প্রেডিক্ট করতে পারি যে আমার কতটা দ্রব্য বাজারে বিক্রি করব, তার জন্য কত টাকা আমার কাছে আসবে। সেটা যে হেরফের হতে পারে সেটা কিন্তু এখানে হবে না। তাই এখানে কিন্তু ঝুঁকি বহনের বা ঝুঁকির সম্ভাবনা কম। ক্লিয়ার? 3 নম্বর বলছি, স্বল্পোন্নত যে দেশগুলো আছে বা অনুন্নত দেশ, তাদের ক্ষেত্রে কিন্তু লেনদেন ব্যালেন্সের ঘাটতি সব থেকে বেশি। আমি একটু আগে বলেওছি যে লেনদেন ব্যালেন্সের ঘাটতি স্বল্পোন্নত বা অনুন্নত দেশে বেশি, এবং সেই দেশকে সেই সমস্যার সমাধানের জন্য বারবার অবমূল্যায়ন করতে হয়, বারবার তার টাকার ভ্যালুয়েশন কমাতে হয়। এই যে বারবার টাকার ভ্যালুয়েশন কমানোর ফলে একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। যে অনিশ্চয়তার পরিবেশ থেকে কি হতে পারে, যে বিনিয়োগ করতে আসছে ওই দেশে, সে ভাবছে যে কালকে টাকার ভ্যালু কমালো, আবার পরশু কমাচ্ছে, তার মানে দেশের কিছু না কিছু সমস্যা আছে। সেখানে কিন্তু বিনিয়োগ আস্তে আস্তে নিরুৎসাহিত হয়ে চলে যেতে পারে। কিন্তু একটা স্থির বিনিময় হার যদি থাকে, সে জানে যে আমার এই দেশে এইটাই থাকবে, তখন সেই দেশে হচ্ছে যে মূলধন আসতে পারে। উপকরণের দিক থেকে যদি ভাবি, আমি যে উপকরণটাকে কাজে লাগাই, অর্থাৎ ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, সেই ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের কি হতে পারে না, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, এই 4টে জিনিস ডিপেন্ড করে কার উপর না, উৎপাদনের দামের ওপর। উৎপাদনের দাম কার উপর নির্ভর করে, বিক্রির ওপর। আমি যদি ধরি ফরেন ট্রেড, তাহলে সেখানে যদি ওই দাম ওঠানামা করে, তাহলে উপকরণের উপরে তার প্রভাব পড়বে। অর্থাৎ উপকরণগুলো তখন এইখানে আমি আমার শ্রম বিতরণ করব, নাকি আমি বিদেশের কোনো কোম্পানিতে যাব, তার মধ্যে একটা দ্বন্দ্বে পড়ে যায়। বা আমি যে উপকরণটা বিদেশ থেকে নিয়ে আসবো, হঠাৎ করে ধরা যাক আমার টাকার ভ্যালুয়েশন কমে গেল, তাহলে আমার কাছে সেই জিনিসটা কি হয়ে যাবে, উপকরণের দাম আমার বেড়ে যাবে, তখন আমি দ্রব্যটা তৈরি করতে গিয়ে আমার খরচ বেড়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি দেখো স্থির বিনিময় হার থাকে, তাহলে কিন্তু এই যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে উৎপাদনে কাজে লাগাতে সুবিধা হবে। মানে সে এই মানে দ্বন্দ্ব নিয়ে যাবে না যে কাল কি হবে বা কালকে কোথায় আমি আমার উপকরণটা দেব, সেই সমস্যাটা কিন্তু এই বিনিময় হারের ক্ষেত্রে খুব একটা থাকে না।